আজকে আমরা অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড এই অংশ থেকে শুরু করব 11.6। লাস্ট দিন আমরা অ্যালকিন এবং অ্যালকাইন এই অংশটুকু শেষ করেছি এবং আমরা দেখেছি আমাদের কিভাবে অসম্পৃক্ততার পরীক্ষা করতে হয় অ্যালকিন অ্যালকাইনের মধ্যে, এগুলো দেখেছিলাম, ব্রোমিন সংযোজন বিক্রিয়া। আজকে আমরা অ্যালকোহল অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড এই অংশ থেকে শুরু করব আর কি। দেখো, অ্যালকোহল মানে কি? যে জৈব যৌগে হাইড্রোক্সিলমূলক OH বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলা হয়। তাহলে আমরা এখানে কার্যকরী মূলক হিসেবে কাকে পাবো? হাইড্রোক্সিলমূলক বা OH-কে। আমরা লাস্ট দিন বলেছি যে এটা হলো অ্যালকেনের সংকেত CnH2n+2, তাই না? কিসের সংকেত? অ্যালকেন। হাইড্রোজেন এখানে ফুল আছে, একদম ডাবলের চাইতে 2 বেশি। আমি যদি এখান থেকে হাইড্রোজেন একটা নিয়ে নেই, CnH2n+1 করে দেই, তাহলে কার্বনের একটা হাত খালি হয়ে যাবে না, যেহেতু +2 থেকে 1 করে দিছি। সো একটা হাত খালি। এই মূলকটাকে আমরা বলি অ্যালকাইল মূলক বা আর। এই অ্যালকাইল মূলকের একটা হাত খালি, ওই খালি হাতে তুমি যে কোনো কিছু বসাইতে পারো। তুমি যদি OH বসাও কার্যকরী মূলক হিসেবে, তাহলে তার নাম হয়ে যাবে অ্যালকোহল। তুমি যদি ওইখানে কার্যকরী মূলক হিসেবে CHO বসাও, তার নাম হয়ে যাবে অ্যালডিহাইড। তুমি যদি ওইখানে কার্যকরী মূলক হিসেবে COOH বসাও, তার নাম হয়ে যাবে ফ্যাটি অ্যাসিড। ওকে, এটাই হচ্ছে আমাদের মূল কথা, যে এক্ষেত্রে আমরা হাইড্রোক্সিল মূলকে কার্যকরী মূলক হিসেবে পাবো। এই যে আর এর সাথে বা CnH2n+1 বা অ্যালকাইল মূলকের সাথে আমরা OH পাবো। তবে কিছু কিছু যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকলেও তাদের অ্যালকোহল বলা যাবে না, এবং কিছু যৌগে ব্যতিক্রম থাকতেই পারে। আমাদের OH পাইলেই যে তুমি সব সময় অ্যালকোহল বলে দিবা, বিষয়টা এমন না, কিছু ব্যতিক্রম আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ফেনল। এটা আমার মেডিকেল পরীক্ষা আসছিল, যে উদাহরণে আর কি। দেখো, স্বাভাবিকভাবে OH দেখেই মনে হয় যেন এটা অ্যালকোহল। এটা সাবকনশিয়াস মাইন্ডে আমাদের অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু ফেনল একটা খুবই ব্যতিক্রমী উদাহরণ। এটা হচ্ছে আমাদের এখানে অ্যালকোহল OH থাকার পরেও এখানে আমরা কী দিই না, এটাকে অ্যালকোহল বলি না। এটা একটা চাক্রিক যৌগ। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 OH। এই যে বললাম CnH2n+1, +2 থেকে 1 হয়ে গেছে, মানে একটা হাত খালি, ওই খালি হাতে OH-কে বসাই দিছ। তাহলে প্রথম সদস্য কী হবে? মিথানল। মিথ, কার্বন এক হলে মিথ, এবং যেহেতু অ্যালকোহল তাই অল যুক্ত হবে লাস্টে, মিথানল। দ্বিতীয় সদস্য কী হবে? ইথানল। ঠিক আছে, এই যে CH3, দেখো কার্বন ডাবলের চাইতে 1 বেশি। এই যে কার্বন যত, তার ডাবল হচ্ছে 2, 2-এর চাইতে 1 বেশি 3, এর সাথে OH বসাবা। এক্ষেত্রে দেখো কার্বন ডাবলের চাইতে 1 বেশি, কার্বন 2টা, হাইড্রোজেন 5টা, কার্বন 2টা, হাইড্রোজেন 5টা, 2টার ডাবল কত? 4, 4-এর সাথে 1 বেশি 5। ঠিক আছে, এবার করে করতে পারো, কিংবা CH2 OH দিয়ে করতে পারো। কার্বন সংখ্যা করলে মিলাবে, এগুলো আমরা অনেক আগে করে আসছি, তোমরা প্র্যাকটিস করবা। তো অ্যালকোহলকে আমরা আর OH দ্বারা প্রকাশ করতে পারি। যেহেতু আমরা এই যে CnH2n+1-কে আর বলতেছি, সুতরাং আর এর সাথে তুমি OH দিলেও এটা কি হয়? অ্যালকোহলকেই বোঝায়। এখানে আর হলো অ্যালকাইল মূলক, এই যে CnH2n+1টা বলতেছে। এই শ্রেণীর প্রথম দিকের সদস্যগুলো বর্ণহীন তরল পদার্থ, মানে মিথানল, ইথানল এগুলা, এবং পানিতে যে কোনো অনুপাতে মিশ্রিত হতে পারে। নামকরণ, নামের শেষে আমরা কি যুক্ত করব? অল যুক্ত করব। ই বাদ দিয়ে, অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে আমরা কি যুক্ত করব? অল। তাহলে ইথানল, প্রোপানল, বিউটানল, হেক্সানল, হেফটানল, অক্টানল, এইভাবে। এখন আসো আমরা অ্যালকোহলটা কিভাবে প্রস্তুত করতে পারি। আমাদের জাস্ট একটাই প্রস্তুতি দেওয়া আছে, সেটা হচ্ছে ইথাইল ব্রোমাইড থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। ইথাইল ব্রোমাইড, দেখো এখানে আমাদের ইথাইল ব্রোমাইডটা দেওয়া আছে, বা ব্রোমো ইথেন। কেন এর থেকে ইথাইল ব্রোমাইড বলছো? কয় কার্বন? 2 কার্বন, তাই না? তার মানে ইথ। এবং আইল কেন? কারণ এখানে আমাদের আর, ওই যে CH2 তাই না? তো এক্ষেত্রে আমাদের আর বা অ্যালকাইল, তো ইথাইল, এবং ব্রোমো আছে বিদে ব্রোমাইড। ঠিক আছে, ইথাইল ব্রোমাইড। অথবা তুমি যদি ব্রোমোটা আগে লিখো, তাহলে এটাকে ইথেনও বলতে পারো, সমস্যা নেই। যদি সবাই এক কার্বন, তোমার এক বন্ধন আছে, ইথেন বলা যাবে। CH3CH2, ব্রোমো ইথেন, দুইভাবে ডাকতে পারো। ইথাইল ব্রোমাইডও ডাকতে পারো, ব্রোমো ইথেনও ডাকতে পারো। এটার সাথে আমরা কাকে দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এখানে তাপ দিতে হবে, তোমাকে উত্তপ্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের তাপীয় চিহ্ন, তাপ বোঝাচ্ছে আর কি এখানে। তো দিলে তোমার কি তৈরি হয়ে যাবে? ইথানল তৈরি হয়ে যাবে। বিক্রিয়াটা মূলত কীভাবে হবে দেখো, এই যে এখানে ব্রোমিনটা আছে না, এই ব্রোমিনটা এখান থেকে সরে যাবে, তাহলে একটা হাত খালি না। এই যে আমাদের এইখানে OH মাইনাস আছে না, OH মাইনাসটা এইখানে ব্রোমিনের জায়গায় গিয়ে বসে যাবে, সিম্পল। CH2 OH, তাহলে লাস্টে OH থাকা মানে আমাদের অ্যালকোহল তৈরি হয়ে গেল। কী তৈরি হলো? কয় কার্বন? 2 কার্বন, তার মানে ইথানল।
এখান থেকে যে ব্রোমিন সরছে, এখানে যে সোডিয়ামটা রয়ে গেছে, সোডিয়াম এবং ব্রোমাইন মিলে এখানে সোডিয়াম ব্রোমাইড নামে লবণ তৈরি করবে। ঠিক আছে, এভাবে করে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। জাস্ট একটা পদ্ধতি দেওয়া আছে, তোমরা আরও বড় হলে আরও বিস্তারিত জানবা। এখন আসো অ্যালডিহাইড। তাহলে আমরা বললাম যে CnH2n+1 এটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক একটা হাত খালি, ওই খালি হাতে যদি তুমি এখন CHO বসায় দাও, নাম হয়ে যাবে অ্যালডিহাইড। তাহলে যে জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপ মানে CHO, হ্যাঁ CHO বিদ্যমান থাকে তাকে অ্যালডিহাইড বলে। CHO যদি তুমি একটু ভাঙায় লিখতে পারো জানো, তাহলে এভাবে করে লিখবা। এটা হচ্ছে এভাবে করে লিখতে পারো, এদিকে হাইড্রোজেন দাও, এদিকে অক্সিজেন দাও, আর এদিকে একটা হাত খালি, CHO এভাবে করে থাকে মূলত। ঠিক আছে, নামকরণটা কিভাবে করবা? ই বাদ দিয়ে এল যুক্ত করবা, যেমন প্রোপানেল, বিউটানেল, মিথানেল, ইথানেল, হেফটানেল, হেক্সানেল, নামের শেষে নেল যুক্ত করবা, নেল। ওকে, আমরা অ্যালকোহলের সাথে নল যুক্ত করেছি, এখানে কি যুক্ত করব? নেল। এবং প্রথম সদস্যের নাম কি? মিথানেল, HCHO, হ্যাঁ একটা কার্বন, এখানে CHOর যে সি, ওই কার্বনটা সহ আমরা কিন্তু কাউন্ট করি, বি কেয়ারফুল। হ্যাঁ, অ্যালডিহাইড প্রস্তুতি, আমরা এখানে একটাই অ্যালডিহাইড প্রস্তুতি দেওয়া আছে। ইতিমধ্যে আমরা এই অ্যালডিহাইড প্রস্তুতিটা পড়ে আসছি কোথায়? ইথাইনের বিক্রিয়ার মধ্যে, অ্যালকাইনের বিক্রিয়ার মধ্যে। একটু পিছনে ব্যাক যাও, ওইখানে দেখো যে আমরা অ্যালডিহাইডের বিক্রিয়ার মধ্যে ইতিমধ্যে অ্যালকাইনের বিক্রিয়ার মধ্যে এই যৌগ বিক্রিয়াটা পড়ে আসছি, যে ইথাইনের সাথে তুমি পানির বিক্রিয়া করলেই ইথানল তৈরি হয়। তাহলে বিক্রিয়াটা আমি ওই দিনই বুঝিয়েছি যে কীভাবে করবা। পানি খেয়ে ভাঙলে তুমি এখান থেকে কী পাও? হাইড্রোজেন আয়ন পাও প্লাস OH মাইনাস পাও, তাই না? পানি খেয়ে ভাঙলে এখান থেকে হাইড্রোজেন পাবা, OH মাইনাস পাবা। তো এখান থেকে আমরা ইথানের যে কোনো বিক্রিয়া, অ্যালকাইনের যে কোনো বিক্রিয়া কী বললাম যে তুমি দুইটা বন্ধন ভেঙে দিবা। তাহলে এখান থেকে দুইটা বন্ধন ভেঙে দাও। দুইটা বন্ধন ভাঙলে কয়টা হাত খালি হবে? 4টা। এদিকে দুইটা, এদিকে দুইটা, কারণ আমাদের একটা বন্ধন ভাঙলে দুইটা হাত খালি হয়, আর দুইটা বন্ধন ভাঙলে 4টা হাত খালি হয়। এদিকে দুইটা কার্বন, এদিকে এই কার্বনে দুইটা হাত খালি হবে, এই কার্বনে দুইটা হাত খালি হবে। এখন কি করবা? আমাদের এই যে এখানে যে OH আছে, এগুলো এখানে জাস্ট রিসাফেল দিবা, এখানে এগুলো বসাই দিবা, আমাদের ইথানল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন বসাবা, আর এই OHটাকে একটু পাশে নিয়ে CHO বানাবা। এগুলো আসলে আপাতত এত বিস্তারিত তোমাকে তো মানে পরীক্ষায় লিখতে হচ্ছে না বা জানতে হচ্ছে না। মেকানিজম অফ দ্য রিয়াকশন এগুলো পুরোপুরি HSCর পড়া। হ্যাঁ, এখানে জাস্ট আমি তারপরেও তোমাদের যতটুকু বোঝার জন্য প্রয়োজন অতটুকু বলে যাচ্ছি। মূলত এখানে ডাবল বন্ধনটা ভেঙে তারপর হাতগুলো খালি করে তারপর HOH এর পুনর্বিন্যাস হয়ে তারপর তোমার ইথানলটা তৈরি করবে। ঠিক আছে, CH2CHO। এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে 20% সালফিউরিক অ্যাসিড এবং ঘন সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের অবশ্যই উপস্থিতি রাখতে হবে। ঠিক আছে, এভাবে আমরা অ্যালডিহাইড পেতে পারি। এরপরে আসো ফরমালিন। অ্যালডিহাইডের সাথে ফরমালিন যেহেতু একটা রিলেটেড উপাদান মানে বিষয়, এই জন্য আমাদের ফরমালিনটাকে আলোচনা করছে। আমরা যে পড়েছি অ্যালডিহাইডের প্রথম সদস্যের নাম কি? ফর্মালডিহাইড বা মিথানেল। এই মিথানেলের 40% জলীয় দ্রবণকেই বলা হয় ফরমালিন। মানে হলো তুমি একটা পাত্রের মধ্যে যদি 40% মিথানেল নাও, বাকি 60% এখানে পানি দাও, যে দ্রবণটা পাবা এটাই হচ্ছে ফরমালিন। ঠিক আছে, তাহলে ফরমালডিহাইড বা মিথানেলের অপর নাম হচ্ছে ফর্মালডিহাইড। এটা 40% জলীয় দ্রবণের নাম হচ্ছে ফরমালিন। এখানে 40% মিথানেল থাকে বা ফর্মালডিহাইড থাকে, 60% পানি থাকে। কোথায় ইউজ করা হয়? গবেষণাগারে ফরমালিনের ব্যাপক ব্যবহার রয়েছে, মৃত প্রাণীদেহ সংরক্ষণে ব্যবহার করা হয়। এটা মৃত প্রাণী, যেখানে বিভিন্ন সাপ, তারপর ব্যাং ট্যাং দেখতে পাচ্ছ, এগুলো সংরক্ষণে ব্যবহার করা হয়। তাছাড়াও লাশ সংরক্ষণে, আমরা আমাদের মেডিকেলে তোমার ফরমালিনের ধরতে পারা কয়েকটা পুকুরি আছে, ওই পুকুরের মধ্যে লাশগুলো সংরক্ষণ করা হয়। বিশেষ করে আমাদের অ্যানাটমিতে যে ক্যাডাভারগুলো পড়ানো হয়, এগুলো তো অনেক পুরানো লাশ, এগুলো তো ধরো পচে যাবে যদি ফরমালিনের সংরক্ষণ করা না হয়। তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন অর্গানগুলো আছে, যেগুলো আমাদেরকে ডিসেকশন করে পড়ানো হয়, তোমার যে লিভার, কিডনি, হার্ট, এই প্রত্যেকটা অংশ আর কি, এগুলো ফরমালিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, যাতে মানে এগুলো থাকে আর কি, পচে না যায়। ঠিক আছে, এরপর আসো জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা সেম কথা, CnH2n+1 এর সাথে যখন COOH বসবে তখন তার নাম হয়ে যাবে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। তো যে জৈব যৌগে কার্যকরী গ্রুপ বা COOH বিদ্যমান থাকে তাকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। জৈব অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH। ঠিক আছে, COOH বসাই দিবা, সিম্পল। এটাকে সংক্ষেপে আর COOH দিয়ে প্রকাশ করা হয়। জৈব অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH। নামকরণ, উইক অ্যাসিড যুক্ত করবা, জাস্ট নামের শেষে কি যুক্ত করবা? উইক অ্যাসিড, যেমন ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড,
প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এভাবে করে। ঠিক আছে, কীভাবে প্রস্তুত করতে পারো? জাস্ট একটা বিক্রিয়া তোমার বইয়ে দেওয়া আছে, আমাদের ইথানলের সাথে যদি জায়মান অক্সিজেন যুক্ত করি, সিম্পল, জাস্ট এভাবে করে চিন্তা করো বিষয়টা। সিএসটি আছে তো, এখানে সিএইচও আছে না, এই সিএইচওটাকে তুমি উল্টা করে ওএইচ লিখো, মানে লাস্টে যে এইচও আছে এটাকে উল্টা করে ওএইচ লিখো, আর এখানে অক্সিজেন একটা পাইছো না, অক্সিজেনটা মাঝখানে ঢুকাই দাও। এটা হচ্ছে মূলত জায়মান অক্সিজেন। এটা মূলত এখানে K2CO2 7 সালফিউরিক অ্যাসিড এগুলো থেকে বিক্রিয়া করে উৎপন্ন হবে, এখানে শর্টকাটে দেখা দিচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে CH3OH তৈরি হয়ে গেল, ইথানিক অ্যাসিড তৈরি হয়ে গেল। বিষয়টা এভাবে করে মনে রাখো, ওয়েস্টকে উল্টায় দিছি, অক্সিজেনটা মাঝখানে ঢুকাই দিছি, শেষ। আর জায়মান অক্সিজেনের সোর্স কি? এই যেগুলো পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে ইথানল থেকে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট যুক্ত করলে ইথানিক অ্যাসিড তৈরি হয়, বাস এতটুকু বললে হবে। এরপর আসে ফ্যাটি অ্যাসিডের ধর্ম। ফ্যাটি অ্যাসিডের ধর্ম কেমন? অবশ্যই আমাদের অ্যাসিড, যেহেতু এটা তোমার যে জৈব অ্যাসিড যেগুলো তৈরি হবে এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড হবে, দুর্বল, কারণ এগুলো সামান্য পরিমাণে আয়নিত হয়। ফ্যাটি অ্যাসিড সময় জলীয় দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত হয়, সামান্য পরিমাণে আয়নিত হয় কিন্তু, কারণ একদম সম্পূর্ণ আয়নিত হলে তো এটা তো তোমার সবল অ্যাসিড হবে। ফ্যাটি অ্যাসিডের জলীয় দ্রবণে নীল লিটমাসকে লাল করে, নীলা দিয়ে মনে রাখবা, অ্যাসিড সবসময় নীলা, অ্যাসিড সবসময় কি নীলা, মানে হলো নীল লিটমাসকে লাল করে। নীল লিটমাস, এটা অ্যাসিডের একটা দ্রবণ, তুমি যদি এখানে একটা নীল লিটমাস পেপারকে ডুবাও তাহলে এটা দেখবে যে লাল হয়ে গেছে, তাহলে বুঝবা এটা একটা অ্যাসিড ছিল। ফ্যাটি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এবং যেমন ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড লবণ এবং পানি তৈরি করে। এটা আমরা ইতিমধ্যে কণা নাও এই বিক্রিয়াটা পড়েছিলাম কিন্তু, তাই না? এই যেখানে এটা এটা আমাদের এই কণাটা মূলত ইউজ হবে। যাই হোক, মানে আমরা কণা সোডিয়াম ইথানয়েড তৈরি করতে মূলত এটা ইউজ করি। এই বিক্রিয়াটা যেটা হবে সেটা হচ্ছে এটা তোমার, এটা পজিটিভ, এটা হাইড্রোজেন পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আমাদের এখান থেকে মূলত হাইড্রোজেনটা সরে যাবে, বুঝছো? হাইড্রোজেন সরে গিয়ে ওই পজিটিভের জায়গায় সোডিয়ামটা বসে যাবে, সিম্পল। এই যে হাইড্রোজেন সরছে, সোডিয়ামটা বসে গেছে, আর এখানে হাইড্রোজেনটা সরছে না, ওই হাইড্রোজেনটা এখানে ওয়েজের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। পরবর্তীতে কণা নাওকে আমরা ওই যে তোমার ডিকার্বোজিলেশন বিক্রিয়া ইউজ করছি আর কি। হ্যাঁ, এটা পরের বিষয়। এখানে আমাদের অ্যাসিডের বিক্রিয়াটা হচ্ছে মূলত এটা, যে হাইড্রোজেনটা সরে যাবে। এই যে এখানে হাইড্রোজেনটা সরছে না, মানে হাইড্রোজেন দান করছে না, এই জন্যই হলো মূলত এটা অ্যাসিড। অ্যাসিডের সংজ্ঞাই হলো, আধুনিক সংজ্ঞা হচ্ছে সাবস্টেন্স দ্যাট হুইচ ডোনেট দ্য প্রোটন, মানে যেটা হাইড্রোজেন দান করে, যেটা প্রোটন দান করে। তো এখানে হাইড্রোজেন দান করছে না, এই জন্য এটাকে আমরা বলতেছি অ্যাসিড। ঠিক আছে, এই এখন আমরা ভিনেগার নিয়ে একটু জানতে পারি, যেহেতু অ্যাসিডের কথা পড়ছি। এই যে তুমি এখানে ইথানোয়িক অ্যাসিড বলতেছো, যেহেতু ইথানোয়িক অ্যাসিড কেন? কারণ 2 কার্বন, ইথ আর ওইক কেন যুক্ত করলা? কারণ COOH আছে, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ তুমি যদি নাও, মানে হলো একটা পাত্রে তুমি 4 থেকে 10% ধরো যে নিলা, ইথানোয়িক অ্যাসিড নিলা, আর বাকি সবটুকু পানি দিলা, 100% ফিল আপ করলা, যে দ্রবণটা তৈরি হলো ওটার নাম হচ্ছে ভিনেগার। হ্যাঁ, ভিনেগার বা সিরকা, এটা আমরা আচার বানানোর সময় ইউজ করে কিন্তু। ভিনেগার খাবার তৈরিতে এবং খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। এই দ্রবণে মৃদু অম্লীয় বলে খাদ্যে ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বিষ্ট জন্মাতে পারে না, মানে এটা হচ্ছে তোমার অ্যাসিডিক, তো এই জন্য আমরা যখন খাবারে এটা ব্যবহার করি তখন এটা যে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া ইস্ট এগুলো জন্মাতে পারে না, ফলে খাবার পচে না। ঠিক আছে, আচারে ইউজ করা হয় যাতে আচার না পচে আর কি। এরপরে আসো, আমরা যে পড়লাম এখন অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এগুলার আসলে আমাদের ইয়াটা কি, তোমার ব্যবহারটা কি, কোথায় আমরা ব্যবহার করতে পারি এগুলো। হ্যাঁ, এটা পরে আমরা শেষ করবো আজকে। দেখো, হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের প্রস্তুতি। আচ্ছা, আগে প্রস্তুতিটা পড়ে তারপর এখানে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের ব্যবহারটা বোঝাইছে। প্রস্তুতি ইতিমধ্যে পড়ে ফেলছো, প্রস্তুতি ইতিমধ্যে পড়ে ফেলছো। এখানে জাস্ট আবারও বিষয়টা বলা আছে, এই বিষয়টা বোঝাইতে হলে ডিরেক্ট সিকিউতে বোঝাইতে হবে। তারপর আমি একবার বলে দিচ্ছি সব কিছু, হয়তো এখানে বিক্রিয়াগুলো লিখে লিখে আবার করতে হবে, তো দেখো যদি এগুলো সিকিউতে করানো হবেই। ফার্স্টে কি বলতেছে? সূর্যালোকের উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। এই যে আমরা দেখেছি, ধরো মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে CH3Cl তৈরি করছে না, ওই যে আমরা অ্যালকেনের একটা চেইন বিক্রিয়া দেখেছি না, এখান থেকে হাইড্রোজেন সরবে, এখান থেকে ক্লোরিন একটা যুক্ত হবে, এই যে অ্যালকাইল হ্যালাইড। যেহেতু এখানে হেলোজেন মানে হলো ক্লোরিন, তাই এটার নাম হবে মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, এইভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, মানে অ্যালকেনের সাথে হেলোজেন, এই জন্য হ্যালাইড। যেহেতু এটা ক্লোরিন তাই স্পেসিফিকলি বলবা মিথাইল ক্লোরাইড।
তোমরা ইতিমধ্যে জেনেছো সূর্যালোকের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে, এই যেটাই বলতেছে। হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড তৈরি করে। সেমভাবে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, এই যে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে আমাদের অ্যালকিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড, ঠিক আছে। এই যে আমাদের অ্যালকিনটা তোমার কার সাথে বিক্রিয়া করে, অ্যালকিনটা আমাদের হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড তৈরি করে। এই যে CH2টা এখানে ডাবল বন্ড ভেঙে যাবে, তাহলে CH3 হবে, CH2 হবে আর ব্রোমিন যুক্ত হবে, এভাবে অ্যালকাইল ব্রোমাইড তৈরি করে। অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি হয়। এই যে এখন অ্যালকাইল হ্যালাইডটা আমি যদি দেখাই দিচ্ছি, এই যে অ্যালকাইল হ্যালাইডটা মানে CH2 Br, এই অ্যালকাইল হ্যালাইডটা এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে এবং এই ব্রোমিনটা এখান থেকে সরে গিয়ে ওয়েস্টটা দ্বারা যুক্ত হলে তাহলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে, CH2OH, তাহলে অ্যালকোহলে পরিণত হয়। এই যে অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে জলীয় দ্রবণে বিক্রিয়া করে অ্যালকোহল, এই যে দেখো ইথানল তৈরি হয়ে গেছে, যেখানে আমরা উপরের বিক্রিয়াটা দেখলাম আর কি। এই যে উপরের একটা বিক্রিয়া দেখছি অ্যালকোহল তৈরিতে, এই বিক্রিয়াটা এই যে দেখো এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এই যে মানে ইথাইল ব্রোমাইড, যদি স্পেসিফিকলি নাম বলো, একদম গ্রুপ নেম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, যেহেতু কারণ একটা অ্যালকাইল আছে আর একটা হেলোজেন আছে, তাই অ্যালকাইল হ্যালাইড। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ইথানল তৈরি করলো না, ওইখানেও সেম বিক্রিয়াটা আমি এখানে সেমটা করলাম আর কি। অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ইথানল তৈরি করছে, অ্যালকোহল তৈরি করছে। উৎপন্ন অ্যালকোহলকে এখন যদি আবার তুমি জারিত করো, এই যে তুমি যেটা অ্যালকোহল তৈরি হয়েছে CH2OH অ্যালকোহলকে তুমি যদি এখন তুমি K2Cr27, এই যে এখানে K2Cr27, তারপর এগুলো দ্বারা জারিত করবে, এখানে জাইমান অক্সিজেন যুক্ত হবে, এক কথা এগুলো সিকিউতে করলে আরও ভালো বুঝতা। এখানে জাইমান অক্সিজেন যুক্ত হবে এবং K2Cr2O7 মানে হলো এই যেগুলা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে প্রথমে অ্যালডিহাইড তৈরি হবে। এই যে প্রথমে কি তৈরি হবে তোমার CH3 এখানে আমাদের অ্যালডিহাইড CH3CHO অ্যালডিহাইড তৈরি হবে, ঠিক আছে। এবং পরবর্তীতে জৈব অ্যাসিড, পরবর্তীতে কি জানো, এটা আবার বিক্রিয়া করবে CH3CHO প্লাস আবার জাইমান অক্সিজেন, আবার K2Cr27 থাকবে এবং তোমার CH3COOH তৈরি করবে, এই যে ইথানোয়িক অ্যাসিড তৈরি হলো, ঠিক আছে। এভাবে করে চেইন বিক্রিয়া। আমি তোমাদেরকে একটু কষ্ট করে লিখে দেই বা তোমরা একটু খেয়াল করো। শুরুতে কি করলাম, শুরুতে আমাদের সূর্যালোকের উপস্থিতিতে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মিথেন গ্যাসের সাথে ক্লোরিন বিক্রিয়া করছে, মানে হলো আমাদের যেটা অ্যালকেন মিথেন, এই যে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড বা ব্রোমিনের সাথে, আমি এক্স্যাক্টলি বলি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ব্রোমাইড তৈরি করলো, এই যে মিথাইল ব্রোমাইড। অথবা এই মিথাইল ব্রোমাইড বা অ্যালকাইল ব্রোমাইডটা তুমি আরও অনেকভাবে পেতে পারো। কীভাবে? হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড, এই যে অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড তৈরি করলো, এই যে এটা। দেন এখন কি হবে, এরপরে আমাদের অ্যালকাইল ব্রোমাইড তৈরি হলো, অ্যালকাইল ব্রোমাইড তৈরি হলো। হ্যাঁ, অ্যালকাইল ব্রোমাইড তৈরি হওয়ার পরে এই অ্যালকাইল ব্রোমাইডটা আবার কী করবে দেখো, এই অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া অ্যালকোহল তৈরি করে, এই যে অ্যালকাইল হ্যালাইডটা এখন আবার এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে এবং CH2OH তৈরি করতেছে, মানে অ্যালকোহল তৈরি করতেছে। হ্যাঁ, এখন এই অ্যালকোহলটা আবার তুমি যদি জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাও তাহলে আবার অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইডকে যদি আবার জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাও তাহলে অ্যাসিড তৈরি হবে। মানে বিক্রিয়ার সিকোয়েন্সটা মনে রাখো, ফার্স্টে তুমি অ্যালকাইল হ্যালাইড তৈরি করলা যে কোনোভাবে, অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহল পাবা, অ্যালকোহলকে তুমি যদি ওয়েচে জাইমান অক্সিজেনের সাথে দাও, এখানে K2Cr27 এবং সালফিউরিক অ্যাসিড লাগবে, অ্যালডিহাইড পাবা, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পাবা, এই অ্যাসিড পাবা। তাহলে শুরুতে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি অ্যালকোহল পাইলা, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাইলা, অ্যালডিহাইড থেকে তুমি অ্যাসিড পাইলা, ঠিক আছে। এই সিকোয়েন্সটা মনে রাখলে তোমার জন্য বিক্রিয়াটা সহজ হবে। আর এগুলো সিকিউতে বারবার করবো তো ওই জায়গায় আরও ক্লিয়ার হবে। এরপরে কি বলছে, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন 300 ডিগ্রি তাপমাত্রা 600 atm চাপে জলীয় বাষ্পের উপস্থিতিতে অ্যালকোহল তৈরি করে, আবার সেম কথাবার্তা আর কি। অ্যালকোহল তৈরি হলো, অ্যালকোহলটা আবার 2% মার্কিউরি সালফার 20% সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে অ্যালকাইন তৈরি করে, ইথানের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড তৈরি করে, অ্যালডিহাইড থেকে আবার কী তৈরি করবে, তোমার অ্যাসিড তৈরি করবে আর কি পরবর্তীতে। এই পরে সালফিউরিক অ্যাসিড শিল্পক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়, এগুলো রিডিং দেবে একবার, এগুলো হামরি না। এখন আমরা যে বললাম আসলে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড এগুলোর ব্যবহারটা কোথায়, আমরা কোথায় কীভাবে ব্যবহার করতে পারি এটা পরেই শেষ করে দিচ্ছি।
খেয়াল করো, আমরা ফার্স্টে যে অ্যালকোহল, এই অ্যালকোহলটা কী করি, অ্যালকোহলের যে প্রথম সদস্য আছে মিথানল, এই মিথানলটা কেমন, খুবই বিষাক্ত পদার্থ, এটা খুবই বিষাক্ত পদার্থ। মিথানল মূলত রাসায়নিক পদার্থ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। রাসায়নিক শিল্পে ইথানোয়িক অ্যাসিড, জৈব অ্যাসিডের এস্টার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, এইগুলোতে ব্যবহার করা হয়। ইথানলকে প্রধানত পারফিউম, মানে আমরা যে সুগন্ধি ইউজ করি ওখানে, কসমেটিক্স, ঔষধ শিল্পের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, মেডিসিন শিল্পে ব্যবহার করা হয়। ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ঔষধ শিল্পে এবং রেক্টিফাইড স্পিরিটকে হোমিও ঔষধে ব্যবহার করা হয়। এবং ইথানলের 96% জলীয় দ্রবণকে আমরা রেক্টিফাইড স্পিরিট বলি, এটা একটু মনে রেখো। ইথানলের 96% জলীয় দ্রবণকে কী বলা হয়, রেক্টিফাইড স্পিরিট বলা হয়। পারফিউম শিল্পেও ইথানলের ব্যাপক ব্যবহার রয়েছে। পারফিউম শিল্পে ব্যবহারের পূর্বে তাকে গন্ধমুক্ত করা হয়, কারণ পারফিউম মানে কি, সুগন্ধি হইতে হবে না, তো ইথানলের যদি একটা গন্ধ থাকে তাহলে এটাকে গন্ধমুক্ত করতে হবে। ঔষধ ও খাদ্য শিল্প ব্যতীত, এই লাইনটা একটু বুঝো, ঔষধ ও খাদ্য শিল্প ব্যতীত মানে যেগুলো আমরা মূলত খাই, ওষুধ আমরা খাই, আর খাদ্য শিল্প মানে কি, এগুলো তো খাওয়ারই জিনিস। অন্যান্য শিল্পে এর রেক্টিফাইড স্পিরিট সামান্য মিথানল যুগে বিষাক্ত করা হয়। এর রেক্টিফাইড স্পিরিট কি, ইথানলের 96% জলীয় দ্রবণ। তাহলে ইথানল একটা কি, অ্যালকোহল। এখন আমরা জানি যারা ড্রাগ নেয়, বিশেষ করে তোমার যারা মদ খোর আর কি, তো এই মদখোররা কিন্তু তোমার মদ খায়, এখন তারা ধরো যে একদম সস্তা দামে রেক্টিফাইড স্পিরিট পাচ্ছে, তারা কিন্তু রেক্টিফাইড স্পিরিট খাওয়া শুরু করবে তখন, মানে নেশা করার জন্য আর কি। তো এটাকে রোধ করার জন্য অন্যান্য শিল্পে, ধরো একটা শিল্পে কোনো একটা প্রোডাক্ট, ওইখানে রেক্টিফাইড স্পিরিট ইউজ করা হচ্ছে, এখন ওটাকে এসে মানে নেশা করা শুরু করবে। এখন ওটার জন্য আমাদের ঔষধ ও খাদ্য শিল্প ব্যতীত, মানে যেখানে আমরা মেনলি এটা খাই ওইটা ব্যতীত অন্যান্য শিল্পে রেক্টিফাইড স্পিরিটকে মিথানল যুক্ত করা হয়, এবং মিথানল কিন্তু একটা বিষাক্ত পদার্থ, আমরা আগেই পড়েছি। তাহলে এটাকে বিষাক্ত করলে এটা আর খাইতে পারে না ওরা। এই স্পেশালিটি আমরা যেটা করলাম এখন, রেক্টিফাইড স্পিরিটের সাথে মিথানল যুক্ত করে দিলাম। এই মিথানল যুক্ত করার পর এটাকে আমরা মেথিলেটেড স্পিরিট বলি। কাঠ এবং ধাতুর তৈরি আসবাবপত্র বার্নিশ করার জন্য মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। বর্তমানে ব্রাজিলের জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মোটর জ্বালানির রূপে ব্যবহার করা হচ্ছে। এরপরে হচ্ছে তোমার স্টার্চ থেকে গাজন প্রক্রিয়া, যেমন চাল, গম, আলু, ভুট্টা, গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া অ্যালকোহল তৈরি করা হয়। এই যে দেখো না, বিভিন্ন পাহাড়ের মধ্যে যে মদগুলো তৈরি করা হয়, এগুলো মূলত ফার্মেন্টেশনের মাধ্যমে করা হয়, মানে বা তোমার এগুলো ভাতকে পচিয়ে বিভিন্ন পাত্রের মধ্যে রেখে অনেক দিন যাবত পচাইতে হয় ভাতটাকে, তারপর অ্যালকোহল মদগুলো তৈরি হয় আর কি, ঠিক আছে। এছাড়া চিনি শিল্পের উপজাত বা বাই প্রোডাক্ট চিটাগুড় থেকে এই প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়। বাংলাদেশের যে কেরু, এই যে কেরু অ্যান্ড কেরু কোম্পানি, এখান থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে চিনি তৈরি হয়, এবং চিনি শিল্পের বাই প্রোডাক্ট হচ্ছে যে তোমার অ্যালকোহল, মানে অ্যালকোহল তৈরি হবে। এবং এই অ্যালকোহল বাংলাদেশের কেরু অ্যান্ড কেরু কোম্পানিতে যে অ্যালকোহলটা তৈরি করা হয়ে যায়, হ্যাঁ, অ্যালকোহলটা কিন্তু বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি, ঠিক আছে। অ্যালকোহলকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে একদিকে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমে, অপরদিকে পরিবেশ দূষণমুক্ত হয়। মানে আমরা জীবাশ্ম জ্বালানি মানে তুমি যদি গ্যাস ইউজ করো, ওই গ্যাসটা তো আজীবনের জন্য ইউজ হয়ে যাচ্ছে, বাট ওই জায়গায় যদি আমরা অ্যালকোহলকে তোমার ইথানল বা ওই যে এগুলো আছে, গ্যাসীয় এগুলো আছে, এগুলোকে যদি ইউজ করি, তাহলে আমাদের জীবাশ্ম জ্বালানির উপর প্রেশারটাও কম পড়বে এবং আমাদের পরিবেশের দূষণ কম হবে। এগুলো পড়বে, এগুলো কিন্তু শিখিয়ে আসতে পারে অ্যালকোহলের ব্যবহার। এরপর আসে অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি? অ্যালডিহাইডের পলিমারকরণ বিক্রিয়ায় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়। আমরা যে আমাদের জীবনযাপনে যে প্লাস্টিকগুলো ইউজ করি, এগুলো পলিমারকরণের মাধ্যমে অ্যালডিহাইডের থেকে তৈরি হতে পারে। যেমন মিথানলের জলীয় দ্রবণে অতি নিম্নচাপ উত্তপ্ত করলে ড্যালরিন পলিমার তৈরি করা হয়। এই ড্যালরিন পলিমার দিয়ে চেয়ার, ডাইনিং টেবিল, বালতি, প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়। আমরা যে আমাদের আশেপাশে দেখি চেয়ার, ডাইনিং টেবিল, এগুলো সবই কিন্তু তোমার ড্যালরিন পলিমার। ফর্মালডিহাইড এবং ইউরিয়া থেকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন উৎপন্ন হয়, যা গৃহের প্লেট, গ্লাস, মগ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। তোমরা তো জানো এগুলা, প্লেট, গ্লাস, মগ, এগুলো হচ্ছে মূলত ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, ঠিক আছে। এরপর আসে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড সমূহ অজৈব অ্যাসিডের তুলনায় দুর্বল, মানে অজৈব অ্যাসিড কোনগুলো? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলা। আর জৈব অ্যাসিড হলো আমরা যেটা বললাম ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এগুলা। জৈব অ্যাসিড মানুষের খাদ্যোপযোগী উপাদান, মানে আমরা খেতে পারি। আমরা লেবু রসে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, দধিতে ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি জৈব অ্যাসিডকে খাবার হিসেবে গ্রহণ করি। জৈব অ্যাসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকায় একে খাদ্য সংগ্রহ হিসেবে ব্যবহার করা হয়। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এই যে ইথানোয়িক অ্যাসিড 4 থেকে 10% জলীয় দ্রবণে তাকে আমরা কী বলবো? ভিনেগার। ভিনেগার সস, আচার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটা তো আমরা বললামই, ঠিক আছে। আজকে আমরা এতটুকু রাখলাম। নেক্সট দিনে আমাদের টপিক হচ্ছে পলিমার, এবং ইনশাল্লাহ নেক্সট দিনে আমাদের ওদেরটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। অল্প অল্প করে আগাচ্ছি যাতে তোমরা ভালো পড়ো, ভালো পড়তে পারো। আমি প্রত্যেকটা লাইনই বোঝানোর চেষ্টা করেছি। এখন তোমরা নিজেরা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, বিশেষ করে এই অংশটা আমরা এখানে মোটামুটি একটু জটিল আছে, এটা
এখানে আমি জায়গা পাচ্ছি না, নাহলে একটু আলাদাভাবে লাইনে এ করে বুঝাইতাম। যদিও লিখে ফেলছি আমি ইতিমধ্যে। এখানে আমাদের ফার্স্ট অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করবে, অ্যালকোহল থেকে জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড পাবা, অ্যালডিহাইড থেকে ওই অ্যাসিড পাবা। যদি এখনও না বুঝে থাকো, ক্লাসটা রেকর্ডেড দিলে ওইখান থেকে এই অংশটা আবার একটু টেনে টেনে শুরু থেকে দেখবা আমি কি লিখতেছি। আমি যা যা লিখছি এগুলো তুমি নিজের খাতায় সুন্দর করে নোট করবা। আমি তো এখানে লাইন বাই লাইন পড়ে পড়ে আমার এখানে এগুলো লিখছি, তাই না? তুমি এগুলো একটু দেখে নিজের খাতায় নোট করবা, তারপর নিজের মতো করে বিষয়টা গুছাবা। এভাবে করে করলে তোমার আরও বেশি ভালো মনে থাকবে নিজের হাতে যখন নিজের খাতায় লিখবা। ঠিক আছে? এগুলো মুখস্থের কিছু না, বুঝে বুঝে করলে বিক্রিয়াগুলো এমনি মনে থাকবে। ঠিক আছে, বলো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো।